প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সাথে আছি আমি নুসরাত জেরিন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। বেইলি রোড নাটক সরণির মহিলা সমিতি ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে নাট্যোৎসব বাঁশরী নজরুল নাট্য সমারোহ 2024। 1 জুন থেকে 7 জুন পর্যন্ত উৎসবে মোট 11টি নাটক মঞ্চায়িত হবে। এই আয়োজনে আজ সন্ধ্যা 6:30টায় মঞ্চায়িত হবে লেটো নাটক হারাধনের বিয়ে এবং সন্ধ্যা 7:30টায় মঞ্চায়িত হবে লেটো নাটক স্বামী স্ত্রীর ঝগড়া। উৎসব চলবে 7 জুন পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী এক্সপ্রেশন ইন গ্রাফিক্স। প্রতিদিন বেলা 11:30টা থেকে সন্ধ্যা 7:30টা। এই সময় প্রদর্শনী চলবে 4 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোর সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। নীলিমার বিয়ে হয়ে গেছে। ভাইয়া তুমি প্যারা নিও না। ভাইয়া ভাইয়া তোমার হাজবেন্ড নাকি তোমার ডেলি মারে। আচ্ছা তুমি ইকবাল ভাইরে বিচার দিও। হ্যাঁ ইকবাল ভাই আর মাথা যখন 2 হাঁটুর মধ্যে নিয়ে কই নেইব তখন শিক্ষা হয়ে। আপনাকে এসব কথা কে বলেছে? উনি যদি আপনাকে বলেও থাকে আপনার এসব বলা উচিত না। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 থাকছে সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি। রোকসানা কোথায়? আমি তো তার পিএস না রে ভাই, আমি কেমনে কমু সে কোথায় আছে? ফরিদ নাও নাও। কি করছো তুমি? তুমি চিনো না এটা তোমার ফাস্ট ফুড। যাও তুমি মেঘালয় শিলং কইনা যাইবা, ভিসা লাগাও। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোর সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী ইরতিয়াজ রতন। স্বাগত জানাচ্ছি আপনাকে। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? খুবই ভালো আছি। আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে এবং আপনার গিটারটা দেখে আরো বেশি ভালো ধন্যবাদ। লাগছে। মনে হচ্ছে যে আজকের দুপুরটা খুব দারুণ হবে। দীর্ঘ 24 বছর বা 2 যুগের পথ চলা সঙ্গীতের সাথে অনেকদিন ধরে গান করছেন এবং খুব সম্প্রতি আপনার নতুন একটি গান রিলিজ হয়েছে, ভুল করিনি। এটা সম্পর্কে একটু শুনি। ভুল করিনি গানটি রিলিজ হয়েছে 3 সপ্তাহ আগে জি সিরিজ, আমাদের দেশের একটি শীর্ষ অডিও প্রকাশনা কোম্পানি থেকে। গানটি মূলত আমি লিখেছিলাম প্রায় 4 বছর আগে। 4 বছর আগে। আচ্ছা। এবং যেটা শেষ করি হচ্ছে এটা রিলিজ হওয়ার 6 মাস আগে আর কি শেষ হয় এটার সবকিছু। তো পরে রিলিজ করে দিলাম। এত দীর্ঘ একটা সময় লাগার কারণ? আসলে কোনো কিছু সৃষ্টির ক্ষেত্রে মানে সময়ের একটা দীর্ঘতাটা অনেক ভালো। আচ্ছা আচ্ছা। এবং এটা যখন আপনি যখন কোনো কিছু তৈরি করতে যাবেন একটু সময় নিয়ে, কারণ শব্দ নির্বাচন একটা বড় বিষয়, সুরটাকে আসলে ঠিক মতো রাখতে হবে, এটা একটা বড় বিষয় থাকে। ভুল করিনি নিজের জীবনের কোনো ব্যক্তি জীবনের কোনো ঘটনা থেকে উজ্জীবিত হয়ে লেখা? আসলে আমার গানগুলো একটু বিষয়ভিত্তিক, হয়তোবা ভাবতে ভাবতে আসলে গানটা চলে এসেছে আর কি। আচ্ছা আচ্ছা। এরকম কিছু একটা থাকে যে মানে শুধু আমার না, মানুষের জীবনে কোনো না কোনো একটা ভুল থাকে। কিন্তু মানুষ আসলে ভুলের ভিতরেও যে মানুষের মধ্যে একটা অনুশোচনা থাকে, মানুষের একটা আত্মার টান থাকে, এটা আসলে প্রকাশ একটু কম পায়। তো আমি এই গানে আসলে চেষ্টা করেছি যে একটু প্রকাশ করানোর জন্য আর কি বিষয়টা। যেহেতু আপনার একদমই নতুন রিলিজ হওয়া গান এবং এটা সম্পর্কে কথা বলছি, এই গানটা এখনই একটু শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি।
ভরা রাত, বন্ধু পুরনো সে চাঁদ, ফিরে আসে পুরনো সেদিন, স্বপ্ন ভেঙে হয়েছে মলিন। রাত মায়া ভরা রাত, বন্ধু পুরনো সে চাঁদ, ফিরে আসে পুরনো সেদিন, স্বপ্ন ভেঙে হয়েছে মলিন। তোমাকে ভালোবেসে কোনো ভুল করিনি বলে ওই হাত ছাড়িনি। তবু কেন তুমি দূরে প্রশ্ন করে ধুলো জমা গিটার? তোমারই কারণে এত পথ হেঁটেছি, হেঁটে হেঁটে আমি হারিয়ে গিয়েছি। তবু কেন তুমি দূরে প্রশ্ন করে পুরনো ডায়েরিটা? দারুণ, মানে গিটার দিয়ে এখানে বসে আপনি গান করছেন, মনে ধন্যবাদ। হচ্ছে যে আমি স্টেজে বসে ব্যান্ডের পারফর্ম শুনছি। খুবই ভালো লাগলো, খুবই দারুণ। ধন্যবাদ। যেহেতু ব্যান্ডের কথা চলে এলো, আপনার কিন্তু একটা ব্যান্ড রয়েছে, দ্য রেড রোজ। হ্যাঁ, এটা সম্পর্কে একটু শুনতে চাই। রেড রোজ ব্যান্ডটি আমি তো 24 বছরের এই সঙ্গীত যাত্রায় মূলত আমার শুরুটা রংপুর থেকেই। রংপুরে ব্যান্ড করতাম, তারপর আস্তে আস্তে ঢাকায় চলে আসি। রংপুরে যখন ব্যান্ড করতেন তখন কি একদমই স্টুডেন্ট ছিলেন? স্টুডেন্ট ছিলাম। কোন ক্লাস থেকে শুরু? 24 বছর আগে আপনার 2000 সাল, তখন তো ক্লাস 10 উঠেছি মাত্র আর কি, দশম শ্রেণী থেকে শুরু করা আর কি। তো তখন থেকে ঢাকা আসলাম। দু একটা ব্যান্ডে কাজ করার পর একটা সময় আসলে আমি নিজে অনুভব করি যে আমার নিজের একটা ব্যান্ড থাকা প্রয়োজন। আচ্ছা আচ্ছা, যদি একটু জানতে চাই যে একদম প্রথম কোন ব্যান্ডে শুরু করেছিলেন? আমার প্রথম ব্যান্ড ছিল ফ্র্যাকচার আচ্ছা, রংপুরে, তারপর ওখানে ছিল পারফেক্ট, দেন ওয়ারফেয়ার। বাহ। রংপুরের পার্ট শেষ করে আর কি চলে আসলাম ঢাকায়। ঢাকায় অনেকদিন এই ব্যান্ডের সাথে বিভিন্ন ব্যান্ডের সাথে উকি দেওয়া হয়েছে আর কি, এটা বলা চলে। আসলে কারোর সাথে ফিক্সডলি কাজ করা হয়নি। তো বছর 10 আগে একবার চিন্তা করলাম যে আমার একটা ব্যান্ড করা দরকার। আচ্ছা, তো এইভাবে শুরু। তো আমার সাথে যারা এখন আছেন তারা অনেক দীর্ঘদিন ধরে আছেন। নিজু আশরাফ প্রায় 14 বছর ধরে আমার সাথে। আচ্ছা, আশফাক ইবান রয়েছেন প্রায় 5 বছর ধরে আমার সাথে। আচ্ছা। আমি রয়েছি ফ্রন্টম্যানে। আর আরো বাকি যে দুজন আমাদের এখন তারা গেস্ট আর্টিস্ট হিসেবে বাজাচ্ছেন, শিমুল ভাই এবং রুবেল ভাই। বাহ, দারুণ। তার মানে সবার সঙ্গে অনেক দীর্ঘদিনের একটা দীর্ঘদিনের একটা দীর্ঘদিনের এটা- সম্পর্ক আসলে রয়েছে। এটা ছাড়া আসলে ব্যান্ড বা আপনি মানে আপনার যে পথে আপনি হাঁটেন, কিছু মানুষ আপনার সাথে থাকতে হলে তাদেরকে একটু দীর্ঘ সময় নিয়ে রাখতে হবে। একদমই একদমই, না হয় ওই যে বন্ডিং বা রিলেশনশিপ ওইটা এটা আসলে গড়ে ওঠে না। হয় না, এটা একটা বোঝার বিষয় থাকে। ব্যান্ড সম্পূর্ণ বোঝার বিষয়। একদম। এবং আপনি সেখানে ভোকালিস্ট হিসেবে? হ্যাঁ, আমি ভোকাল হিসেবে, আমি ভোকাল এবং গিটারে রয়েছি। আশফাক ইবান বেস গিটারে, নিজু আশরাফ পারকাশনে, রুবেল হাসান ড্রামসে এবং আতিকুল শিমুল হচ্ছেন কিবোর্ডে। বাহ, দারুণ। কিন্তু এখানে বসে আপনি যখন গান করছিলেন মনেই হচ্ছিল না যে বাকি সবার যে একটা শূন্যতা সেটা একদমই ফিল হচ্ছিল না, এত দারুণ লাগছিল। তো 10 বছর আগে যখন প্রথম চালু করলেন তখন তো নিশ্চয়ই অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, একদমই তরুণ পর্যায়ে ঢাকাতে একটা ব্যান্ড করা। কি ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন? 10 বছর ঠিক না, মানে 14 বছর আগ থেকে যেহেতু আমার ঢাকায় একটা মিউজিকের জার্নি শুরু হয়েছে। তো সেখানে হচ্ছে যে ঢাকায় প্রথম আমি তো মিউজিক ক্যাফেতে গান করতাম। তো সেখান থেকে আসলে টুকটাক সবার সাথে পরিচয় হয়েছে। পরবর্তীতে অনেকে এসেছেন, অনেকে চলে গিয়েছেন। ব্যান্ড একটা মানে 90-এর দশকের ব্যান্ডের গঠন আর এখনকার ব্যান্ডের গঠন অনেক পুরোই আলাদা বলা যায়। সম্পূর্ণ আলাদা। আগে আসলে ব্যান্ড থাকাটা একটা আর্ট ছিল, আর এখন ব্যান্ড থাকাটা একটা গলার কাটার মতো হয়ে গিয়েছে। যে আসলে গলার কাটা? হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন আসলে আপনি নিজেই দেখেন যে মানে ব্যান্ডের থেকে এখন সলো শিল্পী যারা এককভাবে গান করে কিছু করতে মানে করার যে স্বপ্নটা, এটা বেশি আর কি সবার ভিতরে। আচ্ছা। কারণ আমার যেমন যে ইরতিয়াজ রতন, আমার আইডিতে সবকিছুতে একটা থাকে যে দ্য রেড রোজ। আচ্ছা, নামের সাথে আমার ব্যান্ডটাকে আমি সবসময় রাখি, হাইলাইট করার চেষ্টা করি। হাইলাইট করার চেষ্টা করি যে আমার একটা ব্যান্ড আছে। বাট এটা আসলে এখন একটু কম, এখন ব্যান্ডের একটু দুরবস্থা চলছে আর কি। তারপরও
স্টিল নাও উই আর ফাইটিং, উই আর স্ট্রাগলিং। মানে এই যে ব্যান্ডের দুরবস্থা, আগে যখন 90-এর দশকে আমরা দেখতাম যে ব্যান্ডের নাম শুনলেই মানুষ পাগল হয়ে যেত, যখন জেমস নগর বাউল বা মাইলস চালা ছিল বাংলাদেশে দারুণ ব্যান্ড এবং যারা এখনও আছে, কিন্তু বর্তমানে এই যে তাদেরকে আমরা একটু কম শুনছি বা সলো গানগুলো বেশি শুনছি, এটা কি শিল্পীদের একটা চেঞ্জিংয়ের কারণে নাকি দর্শকদের কোনো চেঞ্জিং? এখানে দুটো বিষয়ই মানে আপনার সামনে চলে আসে। প্রথম যেটা হচ্ছে যে আসলে আমি যা রান্না করব, আমি আপনাকে যা খাওয়াবো, আপনি তো তাই তো খাবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে শিল্পীরা চিন্তা করছে আসলে ব্যান্ড বা একটা টিম নিয়ে কাজ না করে যদি আমি সলোতে বা আমার নামটাই বেশি হাইলাইট থাকে, তাহলে আমি বেশি এগোতে পারবো। আচ্ছা। আর দর্শকের ক্ষেত্রে হচ্ছে যে দর্শক এখন মানে পুরো গান বা অনেক কিছু চিন্তা করে দর্শক মানে এখন আর গান শোনে না, পুরো গান শুনতে এমন না। আপনাকে একটা উদাহরণ দিতে পারি। আমার যে গানটা রিলিজ হয়েছে ভুল করিনি, এটা ইউটিউবে আপনার ফুল ডিউরেশনের এই ভিডিওটা দেখার জন্য লোক খুব মানে বেশি আমি মানে যেতে পারিনি, 12 বা 14,000 মানুষ গানটা অথবা শুনেছে ফুল ভিডিও। কিন্তু রিলসে যখন আমি যখন চেক করতে গেলাম, রিলসটা দেখলাম প্রায় 70,000 প্লাস। আচ্ছা আচ্ছা। অর্থাৎ মানুষ এখন শর্টকাটটা খুব পছন্দ করতেছে। একটা জিনিস রিলিজ হবে শর্টকাট, মানে মানুষ সময় নিয়ে যে গানটা এবং শুনবে, ওই যে 3 বা 5 সেকেন্ডের মধ্যে যদি পাঁচ কিছু লাইন থাকে তাহলেই মনে হয় ভালো মানুষ হয়। ওইটাকে নিচ্ছে এবং মানুষ সময় নিয়ে যে গান শুনবে, একটু বসে চোখ বন্ধ করে একটা গান শোনার পরে আমি আমার ভিতরে কোনো কিছু একটা অনুভব করব, এটার এখন মানুষের আসলে হয় না। এমন মানুষের অভাব বলছেন বা এমন শ্রোতাদের অভাব? এমন শ্রোতা শব্দটা থেকে আসলে মানুষের অভাবটাই বেশি। হ্যাঁ, আপনারা যখন ভিতরে কোনো কিছু ফিল করবেন, তখন আপনার শ্রোতা এমনি হয়ে যাবেন। কিন্তু এটা এখন একটু আসলে কম দেখা যায় আর কি। আচ্ছা, ব্যান্ডের সাথে বা দ্য রেড রোজের তো 10 বছরের পথ চলা, 10 বছরে কি পরিমাণ সাড়া পেয়েছেন বা পাচ্ছেন? রেড রোজকে নিয়ে আমি সব সময় একটা স্বপ্ন দেখি যে আজকে হোক কালকে হোক আবার ব্যান্ডের সময় ফিরবে। তো এখন যারা আমার সাথে রয়েছেন দীর্ঘ সময় ধরে, 10 বছরের পথ চলায় আমরা শো করছি রেগুলার, বিভিন্ন স্টেজ শো করতেছি, আর আমরা বিভিন্ন ক্যাফেতে শো করছি। সো ওভারঅল আমাদের রেসপন্স অনেক ভালো। বাহ, দারুণ। এখন শুধু আমরা আরেকটু ভালো সময়ের অপেক্ষা করছি আর কি। সেটার জন্য শুভকামনা। তবে আপনার কিন্তু 3টা এখনো পর্যন্ত করা মৌলিক গান একদমই সম্প্রতি রিলিজ হওয়াটা শুনেছি। তার আগেরটাই যদি একটু ফিরে যাই, সেটা হচ্ছে আমি লুকাই। আমি লুকাইয়ের গল্প শুনবো, তবে আমি লুকাই আগে শুনবো। আচ্ছা। ওকে। পাশ ফিরে চলে যাওয়া কিছু মানুষের কথা, প্রয়োজন শেষে ভুলে যাওয়া প্রিয় বন্ধুর কথা, আমি চাইলে বলতে পারি। কষ্ট পেয়ে হারিয়ে যাওয়া যুবকের কথা, প্রেমিক থেকে ফিরে আসা কোনো প্রেমিকার কথা, আমি চাইলে বলতে পারি। তবু আমার কষ্ট আমার মাঝে রাখি, বৃষ্টিতে ভিজি রং ধনু আঁকি, ফেলে যাওয়া স্মৃতির যন্ত্রণা ভীষণ, ব্যথার পাহাড় করে দিয়েছে বারণ। আমি লুকাই আমার মাঝে, আমি লুকাই আমার মাঝে। কি দারুণ দারুণ দারুণ, অসাধারণ। আমি লুকাই আমার মাঝে, মানে লাইনটা শুনেই অন্যরকম মনে হলো, অন্যরকম ফিল হলো। আমি সবার আগে জানতে চাইবো যে এই গানের কথাগুলো কার লেখা? আমার মানে সব গানে আমার নিজেরই লেখা শুরু আচ্ছা করা। আচ্ছা, তাহলে এটার গল্পটাও একটু শুনি। এটার গল্প আসলে আমি যেখানে যে আসলে এটা খুব পছন্দ করি যে গানের গল্প বলতে, যে একটা জিনিস আসলে সৃষ্টি হলে এর গল্পটা মানুষ শুনতে চায় না বা শোনাতে হয় আর কি। আমাদের এই সময়টা আমার মনে হয় যে প্রত্যেকটা শিল্পীর তার নিজস্ব যে কাজগুলো রয়েছে তার পিছনে বড় একটা গল্প থাকে। আমরা হয়তো বা আর্টটা দেখি একদম ছোট, কিন্তু পিছনে গল্পটা আরো দারুণ হয়। হ্যাঁ, কারণ 3.5 মিনিট বা 4 মিনিটের একটা গান, এটা আসলে করতে গিয়ে বা এটা সৃষ্টি করতে গিয়ে একজন শিল্পীর যে কত সময় লাগে, হ্যাঁ, এটা আমরা জানিই না। আমার অধিকাংশ গান কিন্তু আমার
মানে তৈরি করতে 3 বছর 4 বছর 5 বছর লেগে গেছে, কারণ কোনো একটা জায়গায় বসেছি, জাস্ট পাশ ফিরে চলে যাওয়া কিছু মানুষের কথা, প্রয়োজন শেষে ভুলে যাওয়া কিছু কোনো বন্ধুর কথা আমি চাইলেই বলতে পারি। হয়তোবা সেদিন এই 3-4 লাইন হয়তোবা আমার মানে মনের মাঝে আমি লিখে ফেললাম আর কি, মনের খাতায়। তো ওখান থেকে দেখা গেছে যে আবার 1 বছর 6 মাস কোনো সময় গানটা আবার মনে পড়েছে। তো সৃষ্টির সময়টা দীর্ঘ হলেই বরং সেটা একটা ভালো কিছুতে রূপান্তরিত হয়। আপনার এই গানটা করতে কতদিন সময় লেগেছে? এটাও আমার সময় এরকম 3 বছর। বাবা, 3 বছর লাগুক 4 বছর লাগুক, কিন্তু আপনার যে আউটকামটা যেটা হয়েছে না, এত দারুণ। গানের কথাগুলো শুনে মনে হচ্ছিল না পুরো গানটাই শুনে। হ্যাঁ, একটু একটু করে লিখি যে আজকে আসলে ভাবি যে আসলে এটা একটা জীবনমুখী গান, তো যে মিথ্যে প্রেমের অভিনয়, ভালোবাসার হবে পরাজয়, কেন জানি না, কেন জানি না, কেন জানি না, মায়া ভোলানো হাসি, ভুল স্বপ্নের আশ্বাস, কেন বুঝি না, কেন বুঝি না, হেরে গিয়ে আমি চলে গেছি অন্ধকারে। এটা আসার জন্য একটা সময় দিতে হবে আর কি, সময় লাগে আর কি। আমার যেটা মনে হলো আপনার দুইটা গান শুনে, যেহেতু দুইটাই আপনার মৌলিক গান, এবং কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি জীবনমুখী গান করেন। অনেকেই গানের ক্ষেত্রে, গান লেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জনরা বেছে থাকেন, তো এটা কেন? আমি ভার্সেটাইল পছন্দ করি, মানে এটা হয়েছে আসলে কি, আমি যখন ক্যাফেতে রেগুলার গান গাওয়া শুরু করি, তো ক্যাফেতে, মিউজিক ক্যাফেতে যেটা হয় কি যে সব রকম মানুষরা আসেন এখানে, ফ্যামিলির সবাই তো ফ্যামিলি নিয়ে আসেন, তো খাবারের পাশাপাশি হচ্ছে মানুষ এখানে গান শুনে। তো এখানে সব রকম যখন গানের অনুরোধ আসে, যে একটা সময় আসলে গাইতে গাইতে বিভিন্ন গান, বিভিন্ন সুরের সাথে পরিচয় হতে হতে এই ভার্সেটাইল বিষয়টা চলে আসছে। তো কোনো একটা গানে আমি সাইকেডেলিক রক ইউজ করেছি, কোনো জায়গায় মেলো রক ইউজ করেছি, আবার কোনো জায়গায় আমার প্রথম যে গানটা বেরিয়েছিল মহামিলন, এটা মূলত স্কুলের জীবন, স্কুলের আপনার যে রিউনিয়ন গুলো হয়, এটাকে বেস করে একটা গান তৈরি করেছিলাম। আচ্ছা আচ্ছা। এবং করোনাকালীন সময় আমি এই গানটা যখন ফেসবুকে জাস্ট কিছু ছবি সহ আর কি আপলোড করেছিলাম, আমি অনেক রেসপন্স পেয়েছিলাম। বাবা, দারুণ। মহামিলন সম্পর্কে শুনবো, তবে তার আগে আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যখন ক্যাফেতে গান করেন, যেটা বলছিলেন যে বিভিন্ন ধরনের মানুষ দেখেন, দেখা যায় যে প্রত্যেকটা টেবিল থেকে কিন্তু এক একটা গল্প তৈরি হয়, অনেক ধরনের মানুষ হয়। ক্যাফেতে কেমন লাগে গান করতে? কারণ সেখানে একদমই লাইভ অডিয়েন্সের সঙ্গে কানেক্টেড হওয়া যায়। এনভায়রনমেন্টটা সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ হচ্ছে এখানে আপনার সব রকম মানুষ আসে, কেউ খুব হাসি মুখে আসে, কেউ খুব মন খারাপ করে আসে, আচ্ছা, কেউ পরিবার নিয়ে আসে যে আজকে পরিবার নিয়ে একটু এখানে সময় কাটাচ্ছে, আপনার খাবার প্লাস গান শুনতেছে। আমাদের ক্ষেত্রে এটা আসলে এখন হয়তো আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, প্রথমে একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ অনেক রকম গানের রিকোয়েস্ট আসতো। বাট আসলে মিউজিক ক্যাফে থেকে যেটা হয়েছে যে আমরা অনেক রকম গান শিখেছি, আচ্ছা, অনেক রকম গান শোনাও হয়েছে এবং অনেক রকম গান শেখাও হয়েছে, যার কারণে এখন প্রফেশনালি কাজ করতে গেলে খুব কমফোর্ট ফিল করি। আচ্ছা, এটা বলতে পারি যে নিজে চেষ্টা করেছি, এবং এটার জন্য আর কি এখন আমার সবাইকে আমি ধন্যবাদ জানাই আর কি, যারা আমার পিছনে অনেক মানুষ শ্রম দিয়েছে, অনেক মানুষ আমাকে শিখিয়েছে, দারুণ দারুণ। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, যে কারণ আমি অনেক মানুষের কাছে শিখতে পেরেছি। দারুণ। আর তাই হয়তো আমরা এত দারুণ দারুণ গান পাচ্ছি। এবার আপনার একদম প্রথম মৌলিক গান, যেটা হচ্ছে মহামিলন। নামটা শুনেই আরো বেশি ভালো লাগছে, আগে গানটা শুনি। দেখেছি আলোর আনাগোনা ক্লাসরুমের জানালা গলে, যাচ্ছে উড়ে বইয়ের পাতা উদ্দাম হাওয়ার তালে, হাডুডু ক্রিকেট দাঁড়িয়া বান্ধা কলম যুদ্ধের মহড়া চলে, কোথায় যেন হারালো সেদিন, আসবে না আর ফিরে, তবু ফেলে আসা সেই দিনগুলো ঘিরে আজ এই মহামিলন। যারা দেখিয়েছিল আলোর পথ তাদের জানাই আমন্ত্রণ, তবু ফেলে আসা সেই দিনগুলো ঘিরে আজ এই মহামিলন। যারা দেখিয়েছিল আলোর পথ তাদের জানাই আমন্ত্রণ। প্রিয় শিক্ষক, তুমি আবার আমায় বদলে দাও,
তোমার হাত ধরে প্রিয় স্কুলের পথ দেখাও, প্রিয় শিক্ষক তুমি শিখিয়েছ উচ্চারণ, আর জীবনে চলার পথে ভালো মন্দের ব্যাকরণ। যেটা আমার মনে হচ্ছে আপনার প্রত্যেকটা গান কোনো ছোট ছোট একটা টুকরো স্মৃতিকে ঘিরে করা। হ্যাঁ, ওই যে বললাম যে আপনার না সৃষ্টির ক্ষেত্রে কোনো না কোনো একটা ঘটনাকে তো আপনার মানে এটাকে আপনার কি বলা যেতে পারে যে সৃষ্টির ক্ষেত্রে কোনো একটা ঘটনা সাথে রাখতে হবে, একদমই। নাহলে তো আসলে সৃষ্টি হবে না। কারণ আমাদের এখন যেটা হয় কি, মানে একটা গান তৈরি হচ্ছে কিন্তু আমরা খুব বেশি সময় শুনতেছি না, খুব বেশি সময়টাকে আমাদের কাছে আমরা ধরে রাখার চেষ্টা করতেছি না। কিন্তু আমার আসলে খুব একটা স্বপ্ন যে আসলে গানগুলো যখন গাইবো বা গানটা যখন রিলিজ হবে, একটা লম্বা সময়ের জন্য যেন মানুষ গানগুলো শোনে, বা আমি যখন গাইবো মানুষ যেন বলতে পারে যে হ্যাঁ গানটা শুনেছি। যেহেতু একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, মনে হচ্ছিল যে না আরো কথা বলি, আরো গান শুনি, কিন্তু তিনটা তো হলো মৌলিক গান। চতুর্থ নাম্বারটা আমরা কবে পাচ্ছি? চতুর্থ এটা এখন কম্পোজিশন চলছে। এই গানটা নতুন করে খুব দ্রুত রিলিজ হোক, অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভি পরিবারকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।